রাষ্ট্রপতি কে? আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ব্রাহ্মণ নাকি? না তো। চারদিকে খুন, হিংসা, জাহাজানি, সন্দেশখালীর মানুষের কত কষ্ট। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে জাতিনাশ। এই যে মায়েরা বসে আছেন, নিজেদের বাড়ির সন্তানদেরকে সৎসঙ্গ প্রদান করাবে। সৎসঙ্গ, টিভি দেখা নয়। অশালীন ছবি কেউ যদি বারবার চোখের সামনে দেখে, তার মনে অশালীন প্রতিক্রিয়ার জন্ম হয়। তোমরা যখন আস্তে ভারতবর্ষের মাটিতে এত বড় বড় সিনেমা আর্টিস্ট, এত বড় বড় নায়িকা আছে, যাদেরকে দেখার জন্য মানুষে ভিড় করে ছুটে যায়, কি? আর যদি আপনাদের এইখানে কীর্তন না হয়ে দীপিকা পাডুকোন আসতো, তাহলে তো পুলিশ ডাকতে হতো, বিরাট ব্যাপার। কিন্তু একবার চিন্তা করে দেখবেন, দীপিকা পাডুকোনকে দেখার জন্য ছুটে গেলেন বটে, সকালবেলা কার ছবিতে প্রণাম করে কাজে যান? দীপিকা পাডুকোনের ছবি না বাঘছাল পরা দেবাদিদেব মহাদেবের ছবি? মহাদেবের ছবিতে প্রণাম করে। মহাদেবে কি আছে? সাপ গোটা গায়ে জড়ানো, ডুমুর একটা নিয়ে বসে থাকে, ত্রিশূল নিয়ে, বাঘছাল পরা একটা খালি গা, তাকে প্রণাম করে লোকে যায়। কেন? ভারতবর্ষের মানুষ গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে, তাকিয়ে দেখো দেবাদিদেব মহাদেবের দিকে। ভারতবর্ষের মানুষ ভোগকে ভালোবাসে না, ত্যাগকে ভালোবাসে। মহাদেব শুধু মূর্তি নয়, ত্যাগের প্রতীক। মৃত্যুঞ্জয় হয়েছে সে, তারপরেও পাহাড়ের গুহায় গিয়ে বাস করে। কেন? রাজপ্রাসাদ বানাবার টাকা নেই না সামর্থ্য নেই। সব দেবদেবী রাজপ্রাসাদে ঘুরছে, মহাদেব জঙ্গলে জঙ্গলে ঘুরছে, তবেই তো মানুষ ভালোবাসবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যেদিন থেকে হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে আশীর্বাদ করে নিজের ঘরে ফিরে গেছে, রঘুনাথ দাসের মন সংসার থেকে উঠে গিয়েছে, গৌর চরণে চলে গেল। রঘুনাথ দাস শিক্ষা শেষ করে নিজের ঘরে ফিরে এসেছে। আস্তে আমাদের, আমি অনেক প্রায় সরাসরি কথাটা বলে থাকি, বৃন্দাবনে আমাদের ছোট একটা মঠ আছে কেশিঘাটের কাছে। হ্যাঁ, আমার শিক্ষাগুরু আর আমার মা আর কয়েকজন ভক্ত মিলে বানিয়েছেন। আর জায়গাটা কিনে দিয়েছেন সুন্দরবনের এসপি, তিনি জায়গাটা কিনে দিয়েছেন। তো বৃন্দাবনে মঠ তৈরি করা হয়েছে। এখান থেকে, বাংলার থেকে যে সমস্ত ভক্তরা যায়, আমরা কারো কাছে পয়সা নেই না, বিনা পয়সায় থাকা খাওয়ার ব্যবস্থা। কেন? এই যে সারা বছর কীর্তন করে পয়সা রোজগার করে নিজে শুধু খাবো দাবো, ঘুমিয়ে পড়বো নাকি? হ্যাঁ, আজকে মরে গেলে কালকে খুঁচে পুড়িয়ে দেবে। আমার ওপরে যার রাগ আছে, মরার পরে মাথার খুলি নাকি আগুনে পড়ে না শুনেছি, ও বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকবে, বলে বেঁচে থাকতে তোর মাথায় মারতে পারিনি, মরে যাওয়ার পরে মাথায় মেরে খুলি ভাঙবো। সারা জীবন ধরে শত্রুতা করে গেল, তা কিছু করে যেতে হবে না মানুষের জন্য? হ্যাঁ, নিজের ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াবো, নিজের মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াবো, মানুষের জন্য কি করলে? আপনারে লইয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ইংরাজি শেখো, এতে ভুল নেই। জ্যাক অ্যাঞ্জেলো এন্টার দ্য টু ফেজে পেল ফটা, জ্যাক ফেলডাম প্রকিস, ক্ষতি নেই, ইংরাজি শিক্ষা হোক। কিন্তু বাংলা ভুলে গেলে বাঙালির বিপদ এসে যাবে। তাকিয়ে দেখো, ভারতবর্ষের যত বড় বড় মানুষ, তারা কেউ ইংলিশ মিডিয়ামে পড়েনি। জগদীশ চন্দ্র বসু, এপিজে আব্দুল কালাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেউ ইংলিশ মিডিয়ামে পড়ে, সব বাংলা মিডিয়াম, সব বাংলা মিডিয়াম। হ্যাঁ, মনে রাখবেন, ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, তিনি যখন লন্ডনে গিয়েছিলেন, তাকে লন্ডনের সাংবাদিকরা উত্তেজিত করার জন্য একটা মজার কৌশলে প্রশ্ন করেছিল, স্যার কি ভারতবর্ষের লোকগুলো এখন কালো কালো স্যার, আমাদের লন্ডনের লোকদের ফর্সা একটু চকচক করছে একবারে। হ্যাঁ, তিনি উনি বুঝে নিয়েছে তো, আমাকে উপহাস্য করছে। রাষ্ট্রপতি তো রাষ্ট্রপতি এমনি হয়নি, তিনিও বুঝিয়ে দিচ্ছেন, দেখো আমি রাষ্ট্রপতি এমনি হয়নি। আমিও উত্তর দিচ্ছি, কি বলে, ভগবান দুটো রুটি তৈরি করেছিল, প্রথমটা কাঁচা, ওটা সাদা রয়ে গেছে, এই যে তোমরা, দ্বিতীয়টা পুড়ে গেছে, ভালো হয় না। আফ্রিকার লোকগুলোকে দেখো না, সব কালো কালো লোক, ওটা পুড়ে গেছে। আমার ভারতের লোককে দেখো, 3 নম্বর যে রুটিটা বানালো, না পুড়েছে না কাঁচা আছে, ঠিক ভাজা হয়েছে। আমার ভারতবর্ষের মানুষ, হ্যাঁ, নিতাই গৌর হরি বল, এই হচ্ছে ভারতবর্ষ। মনে রাখবে, এই ভারতবর্ষ। হে বঙ্গ ভাণ্ডারে বিবিধ রতন, তা সবে আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ করি হরি। আমরা একসঙ্গে পড়াশোনা, আমার নিজের বন্ধু বান্ধবী, তারা আমেরিকা রয়েছে, বিজ্ঞান, নাসার সায়েন্টিস্ট, উজ্জ্বল দাস আর মণিমালা দাস।
ভারতীয় মুদ্রায় প্রতি মাসে 25 লক্ষ টাকা বেতন পায়। আশ্চর্য কি জানেন? আশ্চর্য এটা, আমেরিকায় থাকে, চাকরি করে নাসার শাখাতে, কিন্তু আশ্চর্য হয়ে যাবেন, গলায় তুলসীর মালা দিয়েছে, কপালে তিলক দিয়েছে, স্যুট বুট পরে BMW গাড়ি নিয়ে অফিস চলে যায়। বছরে একবার বাড়িতে আসে, আর যেখানে মহোৎসব হয় আমার সঙ্গে ছুটে একবারে মাটিতে বসে বিচে কলা আর শুক্তো, বলে এই কি জিনিস। তাই বললাম, হ্যাঁ লজ্জা করছে না? আমেরিকায় থাকিস, তুই বিজ্ঞানী হয়েছিস তুই। বলে শোন, কি জানিস, শেকড়টা ছিঁড়ে দিলে গাছ কোনোদিন বাঁচবে না। আমি তো ভারতীয়, আমি বাঙালি, বাংলা আমার শিকড়, আমি ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, আমি আমার বাড়ির ছেলে মেয়েদেরকে পড়াই, কনভেন্ট স্কুলে পড়িয়েছি, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছি, কিন্তু আমি মহাপ্রভুর জন্মদিন পালন করি, আমি যীশু খ্রিস্টের জন্মদিন পালন করি না। আমি তো বাঙালি। মনে রাখবেন, শিক্ষা নিজের পরিবারের মধ্যে চালনা করুন। আগে নিজের পরিবারকে দেন। আমার নিজের ভাগ্নি রয়েছে, SSKM এর ডাক্তার, ক্যান্সার স্পেশালিস্ট, পারমিতা সাহা, লন্ডন থেকে পড়াশোনা করেছে, আমার নিজের ভাগ্নি। ওকে বলা আছে সপ্তাহে একদিন বিনা পয়সায় রুগী দেখবি, যতগুলো লোক আসবে পয়সা নিবি না। কেন? সারা জীবন পয়সা পাবি, একদিন যদি বিনা পয়সায় না দেখবি, দেখিস তারা আশীর্বাদ করবে, তাদের আশীর্বাদে তোর ভবিষ্যৎ জীবনটা সুখের হবে। মনে রাখবেন, সব সময়ের জন্য জীবনে এমন কিছু করে যান। এই যে আমার মাকে দেখছেন পাশে, আমাকে সাথে নিয়ে মাসে একবার বৃদ্ধাশ্রমে যায়, কাপড় নিয়ে যায়, খাওয়ার নিয়ে যায়। বৃদ্ধ মায়েরা যখন আমায় জড়িয়ে ধরে, একটা 100 টাকার শাড়ি দিয়েছি, কত খুশি তারা। আমার মনে হয় জগতের সব সুখ এইখানে আছে। বুকে জড়িয়ে ধরল, জানো বাবা তোমার আশায় বসেছিলাম, তুমি কখন আসবে। ঠাম্মা এই যে মিষ্টিটা এনেছি, অর্ধেকটা নিজে খাচ্ছে, অর্ধেকটা আমায় দিচ্ছে, এটাই তো আনন্দ, এটাই সুখ। আর এর মধ্যে দিয়ে নিজেকে খুঁজে নেওয়ার চেষ্টা করতে হয়। মনে রাখবেন, জীবনের মাটিতে দাঁড়িয়ে কে কতদিন থাকবো, চলে যেতে হবে। এখানে যা রেখে যাব, আমার কর্মটা আমি চলে যাওয়ার পরে হিসেব হবে। যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমি যেদিন প্রথম পৃথিবীতে এসেছিলাম, আমি কেঁদেছিলাম, আমাকে দেখে সবাই হেসেছিল। আপনারা শোনেননি গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে? যেদিন তুই প্রথম এলি, প্রথম হলাম মা, আতুর ঘরে শাকটা সেদিন কেউ বাজালো না, হলো সবাই মেয়ে হলো ছেলে হলো না কো, কি বলেছিল না? আর মা কি করেছিল? ঠান্ডি মাথায় উলু দিলাম সকলকে ডেকে। আমি বুঝেছিলাম আমার মেয়ে হয়েছে তো কি হয়েছে, মেয়েকে আমি 100 ছেলের সমান করে মানুষ করে দেব। ছেলে সন্তান যদি এক বংশের প্রদীপ হয়, মেয়ে সন্তান 2 বংশের প্রদীপ। বাবার কুলটা ভালো করে, শ্বশুরের কুলটা ভালো করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়েছে কাছে। রঘুনাথ দাস পড়াশুনো করে এসেছে, নিত্য নিত্য ঘরের দরজায় বসে গৌর গৌর বলে কাঁদছে। গৌরের চরণে যাওয়ার জন্য আকুলতা। সকলে মিলে সিদ্ধান্ত নিল রঘুনাথকে কি করতে হবে। আমি আস্তে কথা বলবে না। হ্যাঁ, আমার খুব দুঃখ হয়, জানো মা, খুব কষ্ট পায় যখন দেখি ভারতীয় নারী তারা ভারতীয় পরিবেশে আছে, নিজের পরিবারের নিজের পরিচয় বহন করছে। চ্যাটার্জি, মুখার্জি, চক্রবর্তী, মণ্ডল, দাস, নিজের পরিচয় বহন করে, নিজের পিতামাতা পিতৃমাতৃ পরিচয় বহন করে, আধার কার্ড বহন করে, রেশন কার্ড বহন করে। কিন্তু দুঃখ পাই কখন জানো? যখন দেখি তারা বিয়ের পরে শাঁখা সিঁদুর খুলে দিয়েছে। দুঃখ হয় তখন। সংস্কার জলাঞ্জলি দিয়েছে। সংস্কার, শাঁখা সিঁদুরের কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই, কোনো পৌরাণিক যুক্তি নেই, এটা তোমার সংস্কার, যা তোমাকে জগতের মাটিতে উন্নত হতে সাহায্য করে। তুমি বলতেই পারো নার্সিংহোমে যে নার্সরা থাকে তারা তো পড়ে না, তারা কি থাকে না? না, সে তো কর্ম করতে গেছে। তুমি কি কর্ম করছো? তুমি তো বাড়িতে আছো। শাঁখা সিঁদুর নারীর অলঙ্কার। সাবিত্রী সত্যবানকে দেখো না দুর্গাপূজা, সত্যবানের প্রাণ ফিরিয়েছে সাবিত্রী শাঁখা সিঁদুরের জোরে। ভারতীয় নারী তুমি। ইংরেজ আমলে একজন লোক ছিল, তার নাম ছিল রবার্ট ক্লাইভ, নাম শুনছেন সকলে। তিনি প্রথম এসেছিলেন ভারতবর্ষে। সন্ধ্যেবেলা গঙ্গার পাড় ধরে ঘুরছেন, এমন সময় দেখছেন একটা ঘরের মধ্যে দরজা ভেজানো আছে, ছোট্ট ছোট্ট করে প্রদীপ জ্বলছে। আস্তে করে নিজের সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে বলছে কেউ কোনো সাড়া করবে না, ঘরের দরজা ঠেলে দিয়েছে। আস্তে করে দেখছে একটা ছেলে বসে আছে, গলায় কাপড় দিয়ে 2টো আসন পেতে সম্মুখে একটা বয়স্ক লোক আর একটা বৃদ্ধা মানুষকে বসিয়ে রেখেছে, আর আরতি করছে প্রদীপ জ্বালিয়ে। রবার্ট ক্লাইভ অবাক হয়ে গেলেন, আমি কি দেখছি? সেনাবাহিনীকে প্রশ্ন করলেন, এরা কারা, কি করছে, এই কি ভারতবর্ষ?
সেনাবাহিনী উত্তর দিলেন, সাহেব শুনুন, যে ছেলেটাকে দেখছেন ও হচ্ছে ওইটা ছেলে, আর যে দুজনকে দেখছেন বৃদ্ধ আর বৃদ্ধা ওরা হচ্ছে ওদের বাবা আর মা। ভারতবর্ষের মানুষ পিতা মাতাকে আসনে বসিয়ে দেবজ্ঞানে আরতি করছে, পুজো করছে। আপনার ইংল্যান্ডে করে কি? তার চোখে জল এসে গিয়েছে। সত্যি তো ভারতবর্ষ, হ্যাঁ, এই ভারতবর্ষের মানুষ পিতা মাতাকে দেবী জ্ঞানে পুজো করছে। সন্তান দূর থেকে হাত জোড়ো করে প্রণাম করলেন। এই হচ্ছে ভারতবর্ষ। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মা যে মোদের, তার বেশি আর সাধ্য নাই। মনে রাখবেন, হাতে হাত ধরে বাঁচবেন। টিভিতে খবরের কাগজে আমরা যখনই দেখি, যখনই তাকাই, চারদিকে খুন, হিংসা, জাহাজানি, সন্দেশখালীর মানুষের কত কষ্ট। হাত ধরবেন। এখনো যদি হিন্দু এক না হয়, এখনো যদি আমরা হাতে হাত ধরে না বাঁচি, আপনাদের এই জায়গাটাও সন্দেশখালী হয়ে যেতে বেশি দিন সময় লাগবে না। কারো ক্ষতি নয়, হাতে হাত ধরবেন, এক হয়ে বাঁচবেন। তবে তো মানুষ বুঝবে, একত্রীভূত জাগবে, একত্রীভূত সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। রাষ্ট্রপতি কে? আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ব্রাহ্মণ নাকি? না তো, আদিবাসী। কেন? দেখতে ভালো না? গায়ের রং কালো। আসনটা দেখুন, ভারতবর্ষের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। কেন আসনে বসেছে? রূপ দিয়ে নয়, যোগ্যতা দিয়ে বসেছে ভারতবর্ষের মানুষ। এই হলো ভারতবর্ষ। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাসের বিয়ের জন্য মেয়ে দেখা হচ্ছে। চারদিকে দেখছে কোথায় পাওয়া যায় মেয়ে। বিয়ে দিয়ে ছেলেটাকে সংসারমুখী করতে হবে, সংসারে মন বসাতে হবে। রঘুনাথ দাসের জন্য যে মেয়েটাকে খোঁজা হলো, হ্যাঁ, আমাকে 15 মিনিট আগে বলে দিও দাদা, তোমার সময় শেষ হয়ে যাচ্ছে, চলে যেতে হবে। মানে এখান থেকেও চলে যেতে হবে, আর ডাকের চলেও যেতে হতে পারে। বলা তো যায় না কখন যাব। হ্যাঁ, কারণ বলতে গেলে হারিয়ে যাই তো। যাই হোক, কথা, রঘুনাথ দাসের বাড়িতে প্রত্যেক দিন একটি মেয়ে আসতো রঘুনাথ দাসের ঘর পরিষ্কার করার জন্য। এক বিধবা মা, যে মেয়েটির নাম ছিল রেবতী দাস। তার একটি মেয়ে ছিল, যে মেয়েটির নাম হচ্ছে কমলা। জমিদার মশাই দেখে মনে পড়ে গেছে, ওই যে বিধবা মা এসেছে, ওর মেয়ের সঙ্গে যদি আমাদের ছেলের বিয়েটা দেই, তাহলে মনের ইচ্ছেটা পূরণ হবে। রেবতীকে গিয়ে বলছে, রেবতী তুমি কালকে সকালবেলা ঘরে থাকবে, আমরা দুই ভাই তোমার ঘরে যাও। পরের দিন সকালবেলা রেবতী দাস ঘরে আছে, আর দুই ভাই ঘরে গিয়েছে। বড় লোকের বাড়িতে গরিব যদি যায়, বড় লোক খুশি হয় না, কিন্তু গরিবের বাড়িতে বড় লোক যদি আত্মীয় হয়ে আসে, গরিব বড় খুশি হয়। আজকে জমিদার এসেছে আমার ঘরে, আসুন। ছেঁড়া আসনটা পেতে দিয়েছে, পা ধুইয়ে দিয়েছে। আস্তে, আগেকার দিনে গ্রামে গঞ্জে নিয়ম কি ছিল জানেন? বাড়িতে আত্মীয় এলে একটা জিনিস দেওয়া হতো, এখন উঠে গিয়েছে। কি বলো তোমার? গুড়ের বাতাসা আর ঠান্ডা কুজোর জল, সংস্কার। এখন তো রেশনা, থামস আপ, স্প্রাইট, কি সব সমস্ত, ওহ, এখন সে কেটে সব। কিন্তু গুড়ের বাতাসা আর জলের যে সেই যে মনের যে আকুলতা মেটে, ওইসব স্প্রাইট দিয়ে কিছু হয় না। হ্যাঁ, এসেছে বাতাসা আর জল এনে জমিদার মশাইয়ের সামনে ধরেছে। মা মেয়েকে ডাকছে, মা আয় প্রণাম কর। জমিদার মশাই এসেছে, জমিদার মশাই দা বসেছে। মেয়েটি কমলা এসে জমিদার মশাইকে প্রণাম করছে। মা, জমিদার মশাই হাতটা ধরে নিয়েছে মেয়েটার। একটা কথা বলবো? বলুন। আমাকে কথা দাও, তুমি আমাদের বাড়িতে আমাদের রঘুনাথের স্ত্রী হয়ে ওই সংসারে যাবে। মেয়েটির চোখে জল এসে গেছে। জমিদার মশাই কি বলছেন? আমার মতো গরিব, আমার মতো অভাগিনী, আমার মতো ভিখিরি, সে কিনা জমিদার বাড়ির বৌমা হবে? আমরা শুনেছিলাম, ভাগ্যে ভার্যা, তপে রাজা, পুণ্যে পুত্র। আজকে ভাবছি আমি অনেক সৌভাগ্য করেছি, তাই রঘুনাথের মতো স্বামী পাবো। এহেন পণ্ডিত, এহেন সুদর্শন, সুপুরুষ জমিদার। জমিদার মশাই গিয়ে বলছে, মা আরেকটা অনুরোধ আছে। কি অনুরোধ? এমনি এমনি আসেনি মা, আরেকটা কথা তোমাকে দিতে হবে। কি কথা? শোনো মা, এই জমিদার, আমি তো জমিদার, তোমার বাবার বয়সী, তোমার হাতে ধরে একটা অনুরোধ করছি। কি অনুরোধ? তুমি বিয়ের পর তোমার রূপ দিয়ে, তোমার যৌবন দিয়ে, দেহ দিয়ে আমাদের ছেলেটাকে ভুলিয়ে রাখবে। কি ভুলিয়ে রাখবো? আমাদের ছেলে যেন কখনো ঠাকুর ঘরে না যায়। অসম্ভব! ছুটে গিয়ে জমিদার মশাইয়ের চরণটা জড়িয়ে ধরলো। কি বলছেন আপনি?
আপনার ছেলে যদি নেশা করত আমি ছাড়িয়ে দিতাম, যদি অসৎ সঙ্গ করত আপনি ছাড়িয়ে দিতাম। আপনি আপনার ছেলে তো গৌর ভজন করে। শুনুন জমিদার, মদের নেশা, বিড়ির নেশা ধরলে পরে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে তাকে কি রাখা যায় মায়ার সংসারে? পৃথিবীতে কোনো শক্তি তাকে আটকে রাখতে পারবে না। তাই যদি হতো তাহলে সনাতন গোস্বামী, রূপ গোস্বামী কি বাংলার মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে গৌর চরণে ভিখারি হয়ে কেঁদে বেড়াতো? আমি পারবো না, আমায় ক্ষমা কর। না না শোনো মা, আমরা অনেক আশা নিয়ে এসেছি, তুমি আমাদের নিরাশ করো না মা। মেয়েটা মনে মনে ভাবছে জমিদার মশাই আমাকে তার বাড়ির বৌমা করে নিয়ে যেতে চাইছে। আচ্ছা একটা বুদ্ধি করলে হয় না? কি? আস্তে মনে মনে এই বুদ্ধিমতী নারী কি চিন্তা করছে, আমার স্বামী তো গৌর ভজন করে, আমার স্বামী তো গৌরের নাম নিয়ে কাঁদে। আচ্ছা আমি যদি ওই স্বামীর হাত ধরে ওই সংসারে যাই তাহলে আমিও তো আমার স্বামীর সঙ্গে সঙ্গে আমিও তো গৌর চরণে চলে যেতে পারি। মনে মনে বুদ্ধি করে নিয়েছি। ঘর বয়ে ভগবান এসেছে, আমি যাব না তা কি হয় নাকি? কথা দিলাম জমিদার, কথা দিচ্ছি আপনার ছেলের বৌমা হয়ে আমি যাব। এই তো আনন্দ আনন্দ মহানন্দ লাল কলমে লেখা হলো, পাকা কথা হলো, আশীর্বাদ হলো। জমিদার মশাই সোনার হারটা খুলে মেয়েকে আশীর্বাদ করে ঘরে ফিরে গেল। শুভ দিন, আজও কি আনন্দের শোভা কহনে না যায়, আজও কি আনন্দে উলুধ্বনি হরিবল না যায়, আজও কি আনন্দে না যায়। রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধায় হরিবল, বিয়েতে আজ গ্রামবাসী ধায়, রঘুনাথের বিয়েতে গ্রামবাসী যায়, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধায়, আজ কি আনন্দের শোভা কহনে না যায়, আজও কি আনন্দের না যায়। সপ্তগ্রামে বাসিয়াদি যত নর নারী, সপ্তগ্রামের বাসী আদি যত নরনারী, ও গো সপ্তগ্রামে বাসিয়াদি যত নর নারী, সপ্তগ্রামের বাসী আদি যত নরনারী। এবার উলুধ্বনি, উলুধ্বনি করে সবে রঘুনাথে হরি হরি বল, আজও কি আনন্দে না যায়, আজও কি আনন্দে না যায়। বলো ভাই রঘুনাথ দাস গোস্বামী মহারাজ কি জয় বিবাহ মহোৎসব কি জয় ভক্ত বৃন্দ কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি নিতাই গৌর। হরি হরি রঘুনাথ দাস নিজের ঘরে বিয়ে হয়ে গেল, সকলে আশীর্বাদ করে ফিরে চলে গেল ঘরে। রঘুনাথ সুখী হও, ভালো থাকো। ফুলশয্যার ঘরে রঘুনাথ দাসের স্ত্রী বসে, আসতে কথা নয়, ফুলশয্যার ঘরে রঘুনাথ দাসের স্ত্রী বসে আছে সুন্দর করে সেজে গুজে। রঘুনাথ দাস সেই ঘরের মধ্যে প্রবেশ করেছে। আর যখনই প্রবেশ করেছে রঘুনাথ দাসের স্ত্রী পালঙ্ক থেকে নেমে এসে রঘুনাথ দাসের পায়ে হাত দিয়ে প্রণাম করছে। আর যখনই প্রণাম করছে রঘুনাথ দাস তার স্ত্রীকে জীবনের চরম শিক্ষাটা দান করলো। কি বলল? শোনো কমলা, তাকিয়ে দেখো, কি দেখছো? সুন্দর করে ফুল দিয়ে পালঙ্ক সাজানো হয়ে যাচ্ছে। আগে হ্যাঁ শোনো, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। শিক্ষা দিয়ে দিল। আজ আমাদের বিয়ে হয়েছে, ফুল দিয়ে পালঙ্ক সাজানো, তার উপরে আমরা ঘুমবো, আমাদের ফুলশয্যা হলো। আর যেদিন আমরা চির ঘুমিয়ে ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমাদের উপরে ঘুমোবে, আমাদের অন্তিম শয্যা হবে।
আমাকে কাঁধে নিয়ে শ্মশান ঘাটে চলে যেতে হবে। কে? হাতির দাঁতের পালঙ্ক তোর রইবে খালি পড়ে, যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। কাঁধে নিয়ে, হ্যাঁ একটু পরে নিয়ে গেছে, কাঁধে নিয়ে চলে গেছে। আর ওই যে কাঁধে নিয়ে গেল, রঘুনাথ দাসের স্ত্রীকে রঘুনাথ দাস প্রশ্ন করছে, তুমি কি চাও কমলা, আমি ফুলের ওপরে ঘুমাবো না ফুল তোমার ওপরে ঘুমাবো? মেয়েটি বড় বুদ্ধিমতী, কি উত্তর দিচ্ছে জানো তো স্বামী, আমি চাই কি চাই, আমি চাই ফুলটা মালা হয়ে তোমার গলায় সারা জীবন থাকুক। তাহলে আমি তোমাকেও পাবো, আমি ফুলটাকেও পাবো। আচ্ছা বেশ, তাই যদি হয় তাহলে ফুলসজ্জার রাত্রে আমি তোমার কাছে দুটো জিনিস চাইবো। রঘুনাথ দাস নিজের স্ত্রীর দিকে হাতটা বাড়িয়ে দিয়েছে, দুটো জিনিস আমায় দাও। মেয়েটি বলছে, আমি তো বড় গরিব, তোমাকে কি দেবো, তুমি তো জমিদার, তোমাদের দেওয়া অর্থে আমাদের সংসার চলে, আমি তোমায় কি দেবো, কিচ্ছু নেই দেওয়ার মতো। হাতটা বাড়িয়ে দিয়েছে রঘুনাথ দাসের স্ত্রী। যদি আমরা বিশ্বকবির ভাষা দিয়ে বলি, কি দেওয়া যায়, হাতটা বাড়িয়ে দিয়েছে। রঘুনাথ দাসের স্ত্রী যখনই হাতটা বাড়িয়ে দিল, রঘুনাথ দাস স্ত্রী হাতটা ধরে নিয়েছে। কি দেবো জানো? নারী জাতির জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তার সম্মান। কি? হেলথ লস্ট, সামথিং লস্ট, ওয়েলথ লস্ট অর সামথিং লস্ট, মানি লস্ট অর সামথিং লস্ট, বাট ক্যারেক্টার লস্ট, এভরিথিং ইজ লস্ট। সম্মান, সম্মানের থেকে বড় কিছু হয় না। রঘুনাথ দাসের স্ত্রী রঘুনাথ দাসকে আজকে রাত্রিতে আমার জীবনের সব থেকে বড় বস্তু সম্মান আমি তোমার হাতে তুলে দিলাম। যদি বিশ্বকবির ভাষায় বলি, মম জীবন যৌবন মম অখিল ভুবন, মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয় মম, তুমি রবে নীরবে। প্রথম জিনিসটা আমি তোমার চরণে দিলাম। আরেকটা জিনিস চাইছি, কি? রঘুনাথ দাস হাতটা বাড়িয়ে বলছে, আমি গৌর চরণে যাব, আমাকে অনুমতিটা দাও। এই যেই বলেছে না, অমনি সঙ্গে সঙ্গে মেয়েটার চোখে জল এসে গেছে। কি বলছে জানো? হাত জোড়ো করে নিজের স্বামীকে বলছে, স্বামী আমি বলছিলাম কি, আজকে তো আমার বিয়ে হয়েছে, আমার জীবনে সব থেকে আনন্দের দিন আজ। তা আমি বলছিলাম তুমি গৌর চরণে চলে যাবে, আমি জানি তুমি সংসারে থাকবে না, আমি তোমায় বেঁধে রাখতে পারবো না, তবে আমি চাই তুমি আজকের রাত্রিটা আমার কাছে থেকে কালকে সকালে চলে যেও। না না, আমি জমিদার হিরণ্যগোবর্ধন দাসের একমাত্র উত্তরাধিকারী সন্তান, জমিদারি রক্ত আমার সর্বাঙ্গে বইছে, আমি এক সিদ্ধান্তে অটুট ব্যক্তি। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, হয় আমার দেহটা আমি সংসারের সেবায় দেব, আর না হলে আমার দেহটা আমি গৌরের চরণে দেব। উচ্ছিষ্ট দেহ নিয়ে তো গৌর চরণে যাওয়া যায় না। কি করে যাব? মেয়েটা ধর্ম সংকটে পড়ে গেছে, কি করে বাধা দেবে নিজের স্বামীকে? স্বামী তো গৌর চরণে যেতে চায়। বলুন আপনারা হলে কি করতেন? মুখ গুটিয়ে পালিয়ে যেতেন? চিৎকার করে নিজের বাবা মাকে ডাকতেন কার সঙ্গে বিয়ে দিলে? না, নিজের লড়াই নিজের সঙ্গে করতে হয়, অন্যকে ভাগ দিতে নেই। নিজের হ্যাঁ, বিশ্বকবি রবীন্দ্রনাথ বললেন, জীবনে তুমি যত দুঃখ পাও, যত কষ্ট পাও, ঘরের মধ্যে যত খুশি কাঁদো, কিন্তু দরজা সব সময় হাসি মুখে খুলবে, কেন তোমার চোখের জল যদি অপর ব্যক্তি দেখে, সে তোমার কাটা জায়গায় বেশি করে আঘাত করবে। রঘুনাথ দাস দাদা আর 10টা মিনিট একটু হবে? 10টা মিনিট? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এই প্রসঙ্গটা ছেড়ে গেলে খুব করুণ জায়গায় একটা পৌঁছে গেছি আর কি। হ্যাঁ, রঘুনাথ দাসের স্ত্রী নিজের
স্বামীর চরণটা জড়িয়ে ধরে বলছে, কোনোভাবেই কি আমার কাছে আজকে রাত্রিটা থাকা যায় না? রঘুনাথ দাস বুঝেছে আমার স্ত্রীর বিশ্বাসটা জন্মেছে, কিন্তু বিশ্বাসটাকে একটু পোক্ত করে দিতে হবে। কি করে পোক্ত করছে জানো? নিজের স্ত্রীকে বলছে, জানো কমলা, তুমি আমার মায়া ত্যাগ করতে পারছো না? তুমি তাকিয়ে দেখো না নবদ্বীপের সেই মেয়েটার দিকে, যে মেয়েটা 14 বছর বয়সে আমার মহাপ্রভুকে ভালোবেসে একটা সংসার থেকে আরেকটা সংসারে এসে উঠেছিল। কে সে? বিষ্ণুপ্রিয়া, সনাতন মিশ্রের কন্যা, রাজপণ্ডিত। মহাপ্রভুকে বিয়ে করে ভালোবেসে সংসারে এসে উঠেছে। মহাপ্রভু জানতে পর্যন্ত দেয়নি। মাঘ মাসের কঠিন ঠান্ডায় ঘরের দরজাটা খুলে গঙ্গাটা সাঁতরে পার হয়ে সন্ন্যাস নিয়ে নিয়েছে। সন্ন্যাস নিয়ে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে ছুটে এসেছে। শেষবারের মতো সচিমাকে একবার দেখবে বলে নিতাই চাঁদ ছুটে এসেছে। ভাই, তাহলে নদীয়ার মানুষকে ডেকে আনি। দাদা যাও, সবাইকে ডেকে আনো, আমি কতদিন আমার নদীয়ার মানুষকে দেখিনি। সবাই ছুটে যাচ্ছে, নদীয়ার মানুষকে দেখব, গৌর দেখব। আর নিতাই চাঁদ যখন ঘুরে চলে যাচ্ছে, বিষ্ণুপ্রিয়া দেবী তারও মনে আশা, আমি শেষবারের মতো আমার স্বামীর বদনটা একবার দেখব। যখনই নিতাই চাঁদ ছুটে যায়, মহাপ্রভু পিছন থেকে ডাক দিয়ে বলছে, দাদা কি? সবাই আমাকে দেখার জন্য আসবে, শুধু বিষ্ণুপ্রিয়া যেন না আসে। কেন? কেন ভাই? আমি 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 সন্ন্যাসী হওয়ার আগে মায়ার মুখটা দেখতে চাই না। মায়ার মুখ দেখলে আমার সন্ন্যাসে বাধা হয়ে যাবে। আমি মায়ার মুখ দেখব না। হ্যাঁ, সকলে ছুটে এসেছে। নিতাই চাঁদ ছুটে এসে সচিমাকে বলছে, মা চলো চলো চলো, নিমাই এসেছে, তোমাকে শেষবারের মতো দেখবে। বৌমা, সচিমা ডাকছে বিষ্ণুপ্রিয়াকে, গুছিয়ে নাও। শোনো, আমার নিমাই জগদানন্দ পণ্ডিতের হাত দিয়ে যে লাল পেড়ে সাদা শাড়িটা পাঠায় প্রতি বছর, ওইটা পরো। আমার নিমাই বড্ড ভালোবাসে। আর শোনো, ওই চিড়ে মুড়কি মোয়া নাড়ু সব নিয়ে নিও। আমার নিমাইকে কতদিন আমি খাওয়াইনি নিজে হাতে ছেলেটাকে। আর তুমিও চলো, নিমাই দেখবে। বিষ্ণুপ্রিয়া দেবীর মনে বড় আনন্দ। হ্যাঁ, এমন সময় নিতাই চাঁদ দাঁড়িয়ে বলছে, মা সবাই যাবে, কিন্তু তোমার নিমাই তো বিষ্ণুপ্রিয়াকে যেতে বারণ করেছে। কেন? কেন কেন বারণ করেছে? কেন কেন? আমার দোষ নেই মা, তোমার নিমাই বলেছে সন্ন্যাসী হওয়ার পূর্বে কোনো মায়ার মুখ দেখবে না। দূর হয়ে যা। আমি শচী ঠাকুরানী, আমার 8টা সন্তান আমায় ছেড়ে চলে গিয়েছে, আমি জানবো নিমাই বলে আমার কোনো সন্তান ছিল না। দূর হয়ে যা। মা, বিষ্ণুপ্রিয়া দেবী ছুটে এসেছে, সচিমাকে জড়িয়ে ধরে বলছে, মা হয়তো তোমার নিমাইকে দেখার মতো সৌভাগ্য আমার হয় নাই, তাই তোমার নিমাই আমার মুখটা দেখবে না। তুমি যাও। সবার ভাগ্যে তো ভগবানের বদন দর্শনের সৌভাগ্য হয় না। তুমি যাও। ঘরের বারান্দায় আছাড় খেয়ে কাঁদছে, প্রভু আমি কি এমন অন্যায় করেছিলাম যে শেষবারের মতো তুমি আমার মুখটা একবার দেখতে চাইলে না? আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি, গাড়ি বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি, আমার কোনো কিছুর প্রতি লোভ ছিল না। আমি চেয়েছিলাম শেষবারের মতো তোমার মুখটা একবার দেখব। নদীয়ার মানুষ যখন ছুটে যাচ্ছে নিমাই দেখার জন্য, আমাদের সোনার নদীয়ার সোনার নিমা, নদীয়া ছেড়ে চলে গেছে। গৌর হরি, সবাই ছুটে যাচ্ছে নিমাইকে দেখার জন্যে। বিষ্ণুপ্রিয়া দেবী ঘরের বারান্দায় আছাড় খেয়ে কাঁদছে। নদীয়ার মানুষ তারা বিষ্ণুপ্রিয়াকে বলে যায়,
বিষ্ণুপ্রিয়া, ধিক তোমার জন্ম, ধিক তোমার এই জীবন। শোনো, তুই এমন একটা মানুষ যে আমাদের নিমাইকে সংসারে ধরে রাখতে পারেনি। তুই এমন একটা মানুষ, তোমার জন্য আমাদের নিমাই সন্ন্যাস হয়েছে। শোনো, আজকে সবাই যখন নদিয়া ছেড়ে চলে যাবে, তুমি গলায় কলসি বেঁধে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়বে। বিষ্ণুপ্রিয়া দেবী সবাইকে ডেকে বলছে, তোমরা শোনো, ছুটে এসেছে। হ্যাঁ বল, কোথায় যাচ্ছ? গৌর দেখতে যাচ্ছি। শোনো, যে মানুষটাকে দেখার জন্য তোমরা ছুটে যাচ্ছ না, সেই মানুষটা তোমাদের মানুষ নয়, সে মানুষটা আমার মানুষ। মহাপ্রভুর নামে সিঁথিতে সিঁদুর পড়ার অধিকার শুধু বিষ্ণুপ্রিয়ার আছে, জগতে কোনো রমণীর নেই। জয় শচীনন্দন, জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া নবদ্বীপ বিহার। ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে ঘরের মেঝেতে আছাড় খেয়ে পড়েছে। প্রভু, আমি কি এত বড় দোষী হয়ে গেলাম তোমার কাছে? তুমি শেষবারের মতো আমার মুখটা একবার দেখলে না? অভাগিনী হায় কাঁদে, হায় হায় আধারে রহিনু পড়িয়া, আমি বিষ্ণু প্রিয়া গৌর ছাড়িলে নদিয়া, তেও আগিলে মরিয়া, দা